কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। শাকসবজির ক্ষেত্রে চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ উপাদান। উন্নত মানের চারাতে নির্ভর করে ভালো ফলনের। আমাদের দেশে কৃষক ভাইরা চারা উৎপাদনের জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করেন। বীজতলা তৈরি এর মধ্যে অন্যতম। আমরা সাধারণভাবে বীজতলা তৈরির জন্য বেড ব্যবহার করি, আবার অনেকেই সাধারণভাবে বেড না করে সমান জায়গাতে চারা উৎপাদন করে ফসল উৎপাদন করেন। সাম্প্রতিক সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলে চারা উৎপাদনের জন্য এক নতুন প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণের চেষ্টা করছেন। দর্শক মণ্ডলী, এবার দেখুন সেই উন্নত মানের বীজতলা তৈরির ধারাবাহিক খণ্ডচিত্র। আমরা প্রথমে মাটি নেব। মাটিটাকে 3 ভাগে ভাগ করে নেব। একটা হলো 1 ভাগ গোবর, 1 ভাগ মাটি আর 1 ভাগ বালু। এই 3টার মিশ্রণ করে একটা বক্সে নেব। বক্সে তারপর বীজ শোধন করে আমরা বীজ শোধন করার জন্য প্রোভেক্স, ভিটাভেক্স অথবা বেবিস্টিন এই জাতীয় ঔষধ ব্যবহার করে প্রতি কেজি বীজে 3 গ্রাম পরিমাণ মিশ্রণ করে বীজ শোধন করে নেব। তারপর আমরা লাইন টেনে বক্সে আমরা বীজগুলো বসায় দেব। এরপর বক্সে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দেব। সাত থেকে 8 দিন পরে আমরা ওই চারাগুলো উঠাবো এবং পরবর্তী সময়ে বীজতলায় 1 মিটার বাই 3 মিটার বীজতলায় আমরা বীজগুলো লাইন করে লাগাবো। লাগানোর পরে আমরা বীজতলায় অল্প পরিমাণ পানি দেব। এছাড়াও যে রোদ থেকে রক্ষার জন্য আমরা বীজতলার উপরে একটা ছাউনি দেব। বৃষ্টির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা পলিথিন শেড ব্যবহার করব। এই বীজতলায় বীজ 25 থেকে 30 দিন ক্ষেত্রভেদে 35 দিন পর্যন্ত চারা বয়স হলে মূল জমিতে আমরা রোপণ করব। ধান আমাদের প্রধান ফসল। 3 মৌসুমেই ধান আবাদ করা হয়। ধান আবাদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষতিকারক পোকা আক্রমণ করে। এত সব ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য আমাদের কৃষি বিজ্ঞানীরা অনেক প্রযুক্তির কৌশল আবিষ্কার করেছেন। এর মধ্যে একটি হলো লোগো পদ্ধতি। 8 লাইন পরপর ধান রোপণ করা হয়েছে, মাঝখানে ফাঁকা,
এই ফাঁকা এটাকে লোগো বলে। লোগো সিস্টেমে 8 থেকে 10 লাইন লাগানোর পরে তারপরে ফাঁকা একটু বেশি স্পেস নেওয়া হয়। এটা লাগালে আপনার এটা উত্তর দক্ষিণ দিকে লাগানো হয়। উত্তর দক্ষিণ দিকে লাগালে পরাগায়ন বেশি হয়। চাষি এই যে লোগোর এই ফাঁকা জায়গা থেকে চাষি সার দিতে পারে, যাতায়াত করতে পারে। এখানে এটার একটা প্রধান কারণ হলো বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ হয়। বাদামি গাছ ফড়িং মাইক্রো ক্লাইমেট অর্থাৎ ভ্যাপসা গরম, আর্দ্রতা বেশি, এই অবস্থায় তাদের আক্রমণ বেশি হয়। এরকম লাইন করে লাগালে এবং 8 লাইনে পর একটু ফাঁকা জায়গা রাখলে, ফাঁকা লাইন রাখলে তাতে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ কম হয়। আর এই সারিতে গাছ রোপণ করলে দেখা যাবে যে গোছার সংখ্যা বেশি। অনেকে মনে করতে পারেন যেটা এইটা যে এলোমেলো লাগালে গোছার সংখ্যা বেশি হয়, এটা ঠিক না। লাইন করে লাগালে বেশি গোছা, বেশি ধান। সারিবদ্ধভাবে আমরা লাগাইছি হলো আপনার 8 গোছা অন্তর ফাঁকা দিছি। ওই ফাঁকা অংশ হচ্ছে লঘু। আর লঘু পদ্ধতি দিলে দেখা যাচ্ছে পরাগায়ন ভালো হয় এবং যাতায়াত করা যায়, গুটি ইউরিয়া প্রয়োগ করা যায়, পোকামাকড় কম লাগে, বাতাস সহজে প্রবাহিত হয়। গত 2 বছর ধরে লাগাচ্ছি লাইন লঘু এবং গুটি ইউরিয়া ব্যবহার করছি এ ধানে। আমরা লঘুতে জায়গা ফাঁকা রাখার পরে ওর সাইডে যে গোছা থাকে ওই গোছা বড় হয়, মানে ওই গোছা অন্য গোছার তুলনায় ওর কাঠির সংখ্যা বেশি থাকে এবং ফলন বেশি হয়। লঘু পদ্ধতি হলো সাধারণ দূরত্বে ধানের চারা রোপণের পর কয়েক লাইন পর একটু বেশি গ্যাপ দিয়ে আবার চারা রোপণ। সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের কৃষক হেলাল উদ্দিন সারা বছরই যার ফসল থাকে জমিতে। এই তো কদিন আগেও হেলাল উদ্দিনের জমিতে ছিল ফুলকপি, বাঁধাকপি, সেই সাথে ছিল সাথী ফসল। এখন তার 3 বিঘা জুড়েই পটল। সে কিছু অংশ জমিতে মিশ্র ফসলের চাষ করেছেন। মিশ্র ফসলের চাষের সুবিধা হচ্ছে যে একটি জমিতে বিভিন্ন ফসল লাগানো হয়, লাগানোর পরে আমাদের খরচের মাত্রা কম হয়, আর সার এতেও অল্প ব্যবহার হয়। অল্প যা ব্যবহার হয় সেই সারগুলো সমস্ত ফসল যতগুলো ফসল হয় সব তাই পায়। হ্যাঁ, সারগুলো সব ফলে পাই যায়, পাওয়ার ফলে আমাদের মানে খরচের মাত্রা কম থাকে আর ফলন বৃদ্ধি পাওয়া যায়, বিভিন্ন রকম ফসল ওঠে। পাশাপাশি আরেকটি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে পোকামাকড় দমনের এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করছেন। বেগুনের পোকা দমনে এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহারে হেলাল উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জমিতে এক্সপেরিমেন্ট ব্যবহারের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রাথমিক অবস্থায় হেলাল উদ্দিন প্রশিক্ষণ নেয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তার বেগুনের জমিতে এক্সপেরিমেন্ট ট্র্যাপ স্থাপন কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। এই ফেরোমন ফাঁদটি এনএটিভি প্রজেক্টের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলা ডি এর মাধ্যমে আমি 5 বিঘা জমির একটা প্লট পাই। এই প্রদর্শনী প্লটটি প্রথমে মাঠে 2010 সালে বাস্তবায়ন করি। সেটি দেখার পর কৃষক এটার প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে এখন মাঠে আমার প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে এই ফেরোমনটা ব্যবহার হচ্ছে। ফাদের নির্দেশনা যা ছিল সেই অনুযায়ী আমরা অফিসার এসে ওনারা ঠিক দিয়েছেন। তারপরে আমরা বাসার খুঁটি তৈরি করি, 2 সাইডে 2 পুঁতি দিয়ে তার মাঝখানে মানে তার দিয়ে বসাই দেওয়া হয়েছে। এই তার দিয়ে বসানোর পরে এটা যে কর্ম আছে যে সাদা মাছি জাতীয় পোকা, সেই মাছি জাতীয় পোকাটাই ওদের পড়তেছে। এই সারা ফেরোমন ফাঁদের কারণে মাছি পোকাটাই খেতে আর নাই, কিন্তু অন্য অন্য পোকা সমস্ত পোকাগুলো সব খেতে বসে আছে। সুধী দর্শক,
দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তভাবে দাঁড় করাতে যেসব সামগ্রী বিদেশে রফতানি করে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাতে চিংড়ি একটি বিশেষ স্থান অধিকার করেছে। নোনা পানিতে চাষযোগ্য নানা ধরনের চিংড়ির মধ্যে সবচেয়ে বড় ও সুস্বাদু হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন এবং আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এর চাষ করা হয়। এই শিল্পের উন্নয়নে সরকার ইতোমধ্যে চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের প্রায় 28,33,000 হেক্টর প্লাবন ভূমিকে চিংড়ি মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে দেশের মাছের উৎপাদন আরও বাড়বে। দেশের মৎস্য সম্পদের প্রবৃদ্ধি 65,000 মেট্রিক টন বাড়িয়ে 2,60,000 মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মাধ্যমে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও সম্মানের সঙ্গে দ্রুত প্রতিষ্ঠা পেতে পারে। এই প্রকল্পের মূল বিষয় আদানিবি চিংড়ি চাষ পদ্ধতি। আমরা হেক্টর প্রতি 7,000 কেজি চিংড়ি উৎপাদন করি। পরিবেশ বান্ধব চিংড়ি চাষ লাভজনক এবং ঝুঁকিমুক্ত। আমরা পিসিআর টেস্টেড পোনা নিজেরাই তৈরি করে পিসিআর টেস্টেড পোনাটাকে এখানে মজুত করি এবং ওইটাকে নার্সিং করে আস্তে আস্তে বড় করি। আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ভালো ফিড ব্যবহার করি, প্রোবায়োটিক ব্যবহার করি। এটা টোটালি একটা প্রোবায়োটিক ফার্মিং। পরিমাণ মতো অ্যারোশনের ব্যবস্থা আছে এখানে। সনাতনী পদ্ধতির চাষের পাশাপাশি এই উন্নত পদ্ধতির বা আধানিবির পদ্ধতির চাষ শুরু করেন, তাহলে দেখা যাবে যে অল্প জায়গায় অল্প সময়ে অনেক বেশি উৎপাদন। এতে ব্যক্তিগত লাভও যেমন বেশি, তারপরে দেশের অর্থাৎ জাতীয় অর্থনীতিতেও এর গুরুত্ব অনেক বেশি এবং দেশের কর্মসংস্থান সৃষ্টিতেও এর গুরুত্ব অনেক বেশি। আমি আগে সনাতন পদ্ধতিতে চাষ করতাম, কিন্তু আজকের মৎস্য কর্মকর্তা পাইগে স্যার ওনার অনুপ্রেরণায় বা জেলা মৎস্য কর্মকর্তার ওনার নির্দেশক্রমে আমি এসে এই প্রজেক্টটা দেখছি। সকাল থেকে প্রজেক্টটা দেখে আমি উপলব্ধি করলাম এটা একটা আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা আরও সুফল অর্জন করব এবং অনেক প্রফিট হবে, এটাই আমরা আশা করছি। চিংড়ি চাষ একটি সম্ভাবনাময়, লাভজনক ও দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সুবিধাজনক একটি পেশা। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত, আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবেও নিয়মিত দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল